উৎসবমুখর পরিবেশে রাকসুর ভোট গ্রহণ শুরু। কেন্দ্রে কেন্দ্রে ভোটারের লাইন, নিরাপত্তায় র্যাব, পুলিশ, বিজিবি। চাকসুতে ইব্রাহিম ভিপি, হাবিব জিএস নির্বাচিত। সব দলের মতামতে জুলাই সনদের আইনি ভিত্তিতে জোর বিএনপির। আগে গণভোটে নির্বাচন পেছানোর শঙ্কা, পিয়ার দাবির সুরাহা না হওয়ায় সনদ সইয়ে অনিশ্চিত জামায়াত ইসলামী আন্দোলন। স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মেডিকেল বোর্ডের পরামর্শে আজ করা হবে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ। 11 শিক্ষা বোর্ডে পাশের হার প্রায় 58.83%। ফলাফল পাওয়া যাচ্ছে ওয়েবসাইট, শিক্ষা প্রতিষ্ঠান ও SMS এর মাধ্যমে। এবং ভারতের ত্রিপুরায় স্থানীয়দের হামলায় 3 বাংলাদেশি নিহত, সবাই হবিগঞ্জের চুনারুঘাটের বাসিন্দা। মরদেহ স্থানীয় সাববাহার থানায়। সময় সংবাদের সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। দীর্ঘ 36 বছর পর রাকসুতে ভোট উৎসব। বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। কেন্দ্রে কেন্দ্রে ভোটারের লাইন। এ মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী তোহা খান তামিম, শাহিন আলম, সাইফুর রহমান রকি ও আলতাফ হোসাইন। শুরুতেই যাচ্ছি তামিমের কাছে। তামিম, বেলা যত গড়াচ্ছে ততই ভোট কেন্দ্রের বাইরে যে ভোটারদের লাইন সেটি দীর্ঘ হচ্ছে। আমি একটু দেখাতে চাই এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একাডেমিক যে ভবন রয়েছে সেই ভবনের সামনে আমরা লক্ষ্য করছি এখানে শহীদ জিয়াউর রহমান হল। সেই জিয়াউর রহমান হলে যারা শিক্ষার্থী রয়েছেন তারা মূলত এখানে দাঁড়িয়েছেন ভোট দেওয়ার জন্য, এবং আমরা লক্ষ্য করছি যে একেবারে বেশ লম্বা লাইন ইতিমধ্যে হয়ে গিয়েছে এবং সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে ধৈর্য সহকারে কিন্তু দাঁড়িয়ে শিক্ষার্থীরা দাঁড়িয়ে রয়েছেন এবং এখানকার যে নিয়ম সেই নিয়ম কারণ মেনেই তারা আসলে ভেতরে ঢুকছেন। ভেতরে কিছুক্ষণ আগে প্রবেশ করেছিলাম এই কেন্দ্রের, এবং সেখানকার যারা নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং শিক্ষার্থীদের সাথে একইভাবে কথা হয়েছে। শিক্ষার্থীরাও জানিয়েছেন যে ভেতরের পরিবেশ অত্যন্ত সুশৃঙ্খল এবং গোছানো, এবং তারা অধিকাংশই আসলে প্রথম ভোট দিচ্ছেন, অর্থাৎ জীবনের প্রথম ভোট দিচ্ছেন। বিশেষ করে রাকসু তো বটেই, কারণ 35 বছর আগে রাকসুতে যেই রাকসু নির্বাচন সেটা হয়েছিল এবং তারপরে হয়েছে। সেক্ষেত্রে সঙ্গত কারণেই সেক্ষেত্রে সবারই আসলে ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনে প্রথম ভোট প্রদান সেই হিসেবে। তো সেক্ষেত্রে প্রত্যেক শিক্ষার্থীর অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আসলে চমকপ্রদ, এবং তারা বলছেন যে এই অভিজ্ঞতা আসলে তাদের কাছে খুবই ভালো লাগার একটি বিষয়। এবং তারা বলছেন যে এই রাকসু নির্বাচনের মাধ্যমেই শিক্ষার্থী বান্ধব যিনি কাজ করবেন, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবেন, তথা পুরো বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশগত যে সমস্যাগুলো রয়েছে, মোটা দাগে যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো নিয়ে যারা কাজ করবেন তাদেরকে আসলে তারা বেছে নিতে চান, এবং যারা সত্যিকার অর্থেই যারা কাজ করেছেন এবং কাজ করে আসছেন, শিক্ষার্থীদের কল্যাণে সবসময় পাশে থেকেছেন, তাদেরকেই তারা আসলে পাশে চান বলে জানিয়েছেন। এবং প্রার্থীরা যে বিভিন্ন ইশতেহার দিয়েছে সেই ইশতেহারও কিন্তু তারা বিশ্লেষণ করছেন, যে ইশতেহার দেখে অর্থাৎ কার ইশতেহারে কি চমকপ্রদতা আছে, সব মিলিয়ে কিন্তু তারা বিশ্লেষণ করছেন, নিজেরা আলোচনা সমালোচনা করছেন, এবং তার ভিত্তিতে কিন্তু তাদের যে রায় সেই রায়টি তারা প্রদান করবেন। আমরা দেখতে পাচ্ছি যে বেশ লম্বা লাইন, এবং ধৈর্য সহকারে তারা দাঁড়িয়ে ভোটারদের যে লাইন সেই লাইন দাঁড়িয়ে তারা দিচ্ছেন। সব মিলিয়ে এখানে রোভার স্কাউটসের যে সদস্য রয়েছে সেই স্কাউটসের সদস্যরা এখানে শৃঙ্খলার যে দায়িত্ব পালন করছে, এবং তারা ভেতরে মোবাইল নিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, কোনো ধরনের কোনো ধারালো বস্তু কিংবা যে বিভিন্ন ধাতব বস্তু সেগুলো নিয়েও কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এটি নিয়মের মধ্যে রয়েছে, সেই নিয়ম পালন করেই কিন্তু তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। সব মিলিয়ে কিন্তু বলা যায় যে এখানে বেশ যে ভোটের যে পরিবেশ সেই পরিবেশ এখন পর্যন্ত সুষ্ঠু মনে হচ্ছে। এবং কিছুক্ষণ আগেও কিন্তু এখানে ছাত্র দলের যিনি ভিপি প্রার্থী তিনি এসেছিলেন, কথা বলেছেন, এবং তিনিও কিন্তু বলা যায় যে পরিবেশ সেই পরিবেশ নিয়ে এখন পর্যন্ত সুষ্ঠু পরিবেশ বলে তিনিও সন্তোষ প্রকাশ করেছেন। তো সব মিলে এই ছিল রাকসু নির্বাচনে আমার হাতে সবশেষ খবর। রাকসু নির্বাচনের সর্বশেষ জানছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ। 11 শিক্ষা বোর্ডে পাশের হার প্রায় 58.83%। এড়িয়ে ঢাকা শিক্ষা বোর্ডে ব্রিফিং চলছে, সরাসরি যাচ্ছে সেখানে। রাজশাহী বোর্ড 59.40%, কুমিল্লা বোর্ড 48.86,
যশোর বোর্ড 50.20, চট্টগ্রাম বোর্ড 52.57, বরিশাল শিক্ষা বোর্ড 62.57, সিলেট বোর্ড 51.86, দিনাজপুর বোর্ড 57.49, ময়মনসিংহ বোর্ড 51.54, মাদ্রাসা শিক্ষা বোর্ড 75.61, কারিগরি শিক্ষা বোর্ড 62.67। এই হলো সকল বোর্ডের 11টি বোর্ডের পাশের হারের পরিসংখ্যান। এই পাশের হারগুলোর গড় অর্থাৎ সমগ্র বাংলাদেশে সকল বোর্ডের পাশের গড় হার 58.83 এবং 9টি সাধারণ শিক্ষা বোর্ড অর্থাৎ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড বাদে বাকি যে 9টি সাধারণ শিক্ষা বোর্ড বলা হয় সেটির পাশের হার গড় 57.12 এবং এই 9টি শিক্ষা বোর্ডের মধ্যে সর্বোচ্চ পাশের হার 64.62 ঢাকা বোর্ডের এই সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে, আর সর্বনিম্ন পাশের হার কুমিল্লা বোর্ড 48.86। এর মধ্যে আছে অন্যান্য বোর্ডের পার্সেন্টেজ এবং এই 9টি বোর্ডের গড় পাশের হার 57.12। আগেই বলেছি আলিম অর্থাৎ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পাশের হার 75, কারিগরির 62.67। আর আমাদের সকল বোর্ড মিলে 11টি বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 12,35,661 জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে 7,26,960 জন, অর্থাৎ 6.5 লাখের 1,000-এর মতো বেশি। পাশের হার আগেই বলেছি। এবং শুধু 9টি সাধারণ শিক্ষা বোর্ডে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল, শিক্ষার্থীর সংখ্যা ছিল বা পরীক্ষার্থীর সংখ্যা ছিল 10,47,242 জন। এ থেকে উত্তীর্ণ হয়েছে এই 9টি শিক্ষা বোর্ডের মধ্যে মোট উত্তীর্ণ হয়েছে 5,98,166 জন। জিপিএ 5, 11টি বোর্ডে জিপিএ 5 এর সংখ্যা হচ্ছে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 69,097 জন। 69,097। আমি আর কয়েকটি উল্লেখযোগ্য বিষয় আপনাদের সামনে তুলে ধরি। এবছর ছাত্রের চেয়ে ছাত্রী বেশি উত্তীর্ণ হয়েছে 59,232 জন। ছাত্রী উত্তীর্ণের সংখ্যা ছাত্রদের তুলনায় 59,232 জন। আর একই কাহিনী, ছাত্রী জিপিএ 5 পেয়েছে ছাত্রদের চেয়ে 4,991টা, প্রায় 5,000 জিপিএ 5 বেশি পেয়েছে ছাত্রী শিক্ষার্থীরা ছাত্রদের তুলনায়। বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে।
আবারও রাকসু নির্বাচনের খবর। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী শাহিন আলম, সাইফুর রহমান রকি ও আলতাফ হোসাইন। শুরুতেই যাচ্ছি শাহিনের কাছে। শাহিন, ক্যাম্পাস জুড়ে একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। আমরা সকাল থেকে 17টি কেন্দ্রে পরিদর্শন করেছি। আমরা দেখেছি প্রত্যেকটি কেন্দ্রে এই কেন্দ্রের মতো এমন লম্বা লাইনে দাঁড়িয়ে আসলে যারা ভোটাররা রয়েছেন তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আমরা এই মুহূর্তে আছি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি ভবনের যে কেন্দ্র, সেখানে রয়েছি। এখানে যারা এই নারী ভোটাররা রয়েছেন, নারী শিক্ষার্থীরা রয়েছেন, যারা এখানে এই রোদের মধ্যে লম্বা লাইনে দাঁড়িয়ে তারা কিন্তু তাদের এই ভোটাধিকার প্রয়োগ করবেন। এবং এই চিত্র ঠিক সকাল 9টা নাগাদ এই লাইনটি তৈরি হয়েছে এবং শিক্ষার্থীরা যেটি বলছে এবং প্রার্থীরাও বলছে আরো বেশি হবে বলে তারা যেটি আশা প্রকাশ করছেন। এবং শিক্ষার্থীরা বলছেন আগামী দিনে তাদের জন্য যারা কাজ করবেন, তাদের বিভিন্ন যে সংকট রয়েছে ক্যাম্পাসের, আবাসন সংকট সহ ডাইনিং ক্যান্টিনের খাবারের মান বৃদ্ধির জন্য যারা কাজ করবেন, শিক্ষার্থীরা আসলে তাদের প্রার্থী হিসেবে তাদেরকে বাছাই করে নেবেন। এক কথায় যদি বলা যায়, এই কেন্দ্রের যে ভোটারদের যে দীর্ঘ লাইন সেটি আমরা সকাল 9টা থেকে লক্ষ্য করছি এবং একটি বিরূপ আবহাওয়া, রোদের মধ্যে দাঁড়িয়ে কিন্তু ভোটাররা অপেক্ষা করছেন তাদের দীর্ঘদিনের প্রত্যাশিত যে ভোট সেটি তারা আসলে প্রয়োগ করবেন। আসলে আপনারা জানেন যে দীর্ঘ 35 বছরের একটি জট ছিল, সেই জট আজকের এই নির্বাচনের মধ্যে দিয়ে, আজকে ভোট দেওয়ার মধ্যে দিয়ে সেই জট কিন্তু ইতিমধ্যে খুলে গেছে এবং 9টা নাগাদ এই যে ভোট গ্রহণ শুরু হয়েছে সেটি বিরতিহীনভাবে বিকাল 4টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। এবং যারা ভোট দিচ্ছেন তারা বলছেন যে তারা শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন। এখন পর্যন্ত কোনো কেন্দ্রে কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর আমরা পাইনি। ভোটাররা শান্তিপূর্ণভাবে তাদের ভোট দিচ্ছেন এবং প্রার্থীরা, বিভিন্ন প্যানেলে যে প্রার্থীরা আছে তারা নিজেরা আশা প্রকাশ করছেন। তারা বলছেন যে নির্বাচন কমিশনের কাছ থেকেও তারা প্রত্যাশা করেন যে কোনো ধরনের কারচুপি এই নির্বাচনে হবে না, ভোটাররা শান্তিপূর্ণভাবেই তাদের ভোট আসলে দিতে পারবে। যদি ভোট গ্রহণের পাশাপাশি বলি যে পুরো ক্যাম্পাস জুড়ে কিন্তু কয়েক স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবি সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তাদের পর্যাপ্ত টিম কিন্তু ক্যাম্পাসে মোতায়েন রাখা হয়েছে। এবং যদি বলা যায় যে এক কথায় এবং শান্তিপূর্ণভাবে এই ভোট গ্রহণটি অনুষ্ঠিত হচ্ছে, এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলার খবর আমরা পাইনি। এবং আমরা এই মুহূর্তে নির্বাচনের আরও খবর জানতে আমাদের আরেক সহকর্মীর কাছে চলে যাব। তৃতীয় বিজ্ঞান ভবনে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। আমরা এখন তৃতীয় বিজ্ঞান ভবনের এই কেন্দ্রে আছি। এই কেন্দ্রে মূলত মাদার বক্স এবং সরাদ্দি এই দুটি হলের যারা ভোটার রয়েছেন তারা এই কেন্দ্রে ভোট দিবেন। এখানে মূলত দুইটি কেন্দ্র রয়েছে এবং এখানে ছাত্রদলের যিনি ভিপি প্রার্থী শেখ নুরুদ্দিন আবির, তিনিও এখানে ভোট দিবেন। এর মধ্যে তাকে আমরা কেন্দ্রের সামনে কিন্তু দেখছি, তিনি ঘোরাফেরা করছেন, ভোটারদের সঙ্গে তিনি কথা বলছেন, কুশল বিনিময় করছেন, এমনটি আমরা আসলে দেখতে পাচ্ছি। যদিও আমরা তার সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন যে তিনি বেশ কিছু কেন্দ্রে এরই মধ্যে তিনি ঘুরে দেখেছেন, এখন পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। এখন পর্যন্ত তিনি ভোটের যে পরিবেশ সেটি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। আপনারা দেখছেন তিনি আসলে আর কিছুক্ষণ পরে ভোট দিবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা বেশ কয়েকজন ভোটারের সঙ্গেও কথা বলেছি যারা বহিরাগত যেন কোনোভাবেই এই ক্যাম্পাসে ঢুকতে না পারে। বহিরাগতদের আমরা যে নির্বাচন কমিশনকে বলবো, প্রশাসনকে বলবো যে নির্বাচনী যে ধারা বহিরাগত প্রবেশ নিষেধ সেটা যেন সুষ্ঠুভাবে বাস্তবায়ন করার ক্ষেত্রে তারা ভূমিকা রাখে। এটা গতকালকেই আমরা বলেছিলাম, চাকসুতে তো এই ব্যাপারটা ঘটেছিল। আমরা গতকালকে নির্বাচন কমিশনকে বলেছিলাম যে এটা যেন মুছে না যায়। বিশেষ করে এখানে কালি দেওয়ার পর মুছে যাচ্ছে, কালি নিয়ে নিছি, এই জন্য আমরা লাইভে আছে। আপনি যদি আরেকটু বলেন যে আসলে যে অভিযোগগুলো ইতিপূর্বে বিভিন্ন নির্বাচনে
নির্বাচনে দেখা গেছে, এর মধ্যে আসলে অনেকেই সংঘাত হচ্ছিল যে এরকম কিছু হবে। আপনি এখন এই যে বুমগুলো ধরেন, আমরা এখন পর্যন্ত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার ব্যাপারে প্রশাসন চেষ্টা করতেছে, এ ব্যাপারে আশাবাদী। তবে প্রশাসনের অবজারভেশন আমরা এখনই দিব না, আমরা অবজারভেশনে রাখছি। সুষ্ঠুভাবে ফলাফল না হওয়া পর্যন্ত প্রশাসনের ব্যাপারে, নির্বাচন কমিশনের ব্যাপারে আমরা কোনো কিছু বলতে চাই না। তাদের সবসময় আমরা অবজারভেশনে রাখছি। শুনেছি আর ভোটাররা বলছেন যে তারা 6টি ব্যালটের মাধ্যমে আসলে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। 6টি বাক্স রয়েছে ভেতরে, যারা ভেতরে আছেন পুলিং অফিসার, প্রিজাইডিং অফিসার যারা আছেন তারা তাদেরকে আসলে বুঝিয়ে দিচ্ছেন, কারণ 43 জনকে আসলে ভোট দিতে হবে। এখানে তাদেরকে সময় দেওয়া হয়েছে একটি ব্যালট পেপার পুরোটা সম্পূর্ণ করার জন্য। একজন ভোটার মোট 10 মিনিট করে সময় পাবেন। 10 মিনিটের মধ্যে তার পছন্দের 43 জন প্রার্থীকে আসলে ভোট দিতে হবে। তবে ভোট কেন্দ্রের ভেতরে কিন্তু যারা প্রার্থী রয়েছেন তারা প্রবেশ করতে পারবেন না, এমন একটি নিয়ম নীতি আসলে নির্বাচন কর্মকর্তারা এখানে দিয়ে রেখেছেন। সব মিলিয়ে আসলে এখন পর্যন্ত আমরা কোনো প্রার্থীকে ভেতরে ঢুকতেও দেখিনি, সেভাবে তা কেউ ঢুকছে না। ভেতরে বাইরে থেকেই কিন্তু তারা তাদের সার্বিক পরিস্থিতিগুলো জানছেন, তাদের যারা সমর্থক আছে তাদের কাছ থেকে এই বিষয়গুলো জানছেন, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন, ভোটারদের সঙ্গে কথা বলছেন। এবং এখন পর্যন্ত আমরা এই কেন্দ্রে কিন্তু একেবারে শান্তিপূর্ণ একটি উৎসবমুখর পরিবেশ দেখতে পেয়েছি। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা প্রায় 3700। তো এই ছিল আমার কাছে রাজশাহী যে রাকসু নির্বাচন হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে তার সর্বশেষ। জানছিলাম রাকসু নির্বাচনের সর্বশেষ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। ভিপি নির্বাচিত হয়ে সবার সহযোগিতা নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানান ইব্রাহিম হোসেন রনি। একই প্যানেল থেকে জিএস হয়েছেন সাইদ বিন হাবিব, আর ছাত্রদল থেকে এজিএস হয়েছেন আইয়ুবুর রহমান তৌফিক। ভোর 5টায় আনুষ্ঠানিক ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। প্রায় 12 ঘন্টার অপেক্ষা শেষে সপ্তম চাকসু নির্বাচনের ফলাফল পেয়েই এই উচ্ছ্বাস বিজয়ীদের। এক মুহূর্তে কেটে যাওয়া দীর্ঘ অপেক্ষার ক্লান্তি আর ঘুম। ভোর 4:30টায় শুরু হয় আনুষ্ঠানিক ফল ঘোষণা। যদিও প্রতিটি কেন্দ্রে আগে থেকেই আলাদা আলাদা ঘোষণা চলে আসায় আগে থেকেই আঁচ করা গেছে ফলাফল। এবারে সপ্তম চাকসু নির্বাচনে ভিপি পদে জিতেছেন ছাত্র শিবির সমর্থিত ইব্রাহিম হোসেন রনি এবং জিএস পদেও জেতেন শিবির সমর্থিত সাইদ বিন হাবিব, আর এজিএস পদে জিতেছেন ছাত্রদলের প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক। একটি আধুনিক বিশ্ববিদ্যালয় এবং উন্নত বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে আপনাদের সবার সহযোগিতা এবং পরামর্শ আমরা কামনা করি। ক্যাম্পাসে যত ধরনের সমস্যা আছে সেগুলো যেন সমাধানের জন্য আমরা কাজ করে যেতে পারি। আপনাদের কাছে আমরা উদারত আহ্বান রাখছি, আপনারা এই নির্বাচনে যেভাবে আমাদের পাশে ছিলেন আগামীতেও পাশে থাকবেন। নির্বাচিত নতুন প্যানেলের সদস্যরা সকলেই শিক্ষার্থীদের পাশে থেকে বিশ্ববিদ্যালয়কে আরও শিক্ষা এবং শিক্ষার্থী বান্ধব করার প্রত্যয় ব্যক্ত করেন। বিজয়ী সবাইকে অভিনন্দন, এবং আমরা প্রত্যাশা রাখবো যে শিক্ষার্থীরা যে একটা স্বপ্নের ক্যাম্পাস চায়, সকল প্রতিনিধিরা মিলে সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণে নিজের জবাবদিহির জায়গা থেকে সতর্ক থাকবেন। আমি শিক্ষার্থীদের কাছ থেকে যে পরিমাণে ভালোবাসা পেয়েছি, যে পরিমাণে আন্তরিকভাবে তারা সহযোগিতা করেছে, আমাকে এটাই যথেষ্ট ছিল। এদিকে দিনে তেমন গুরুতর কোনো ঝামেলা না থাকলেও রাতে ফলাফল ঘোষণার আগে সোহরাওয়ার্দী হল সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে উপাচার্য মোহাম্মদ কামাল উদ্দিনকে প্রায় 1.5 ঘন্টা অবরুদ্ধ করে রাখেন ছাত্রদলের নেতাকর্মীরা। দীর্ঘ সময় ধরে চলে উত্তেজনা। সার্বিকভাবে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুন্দরভাবে অনুষ্ঠিত হলো এবারের বহুল প্রতীক্ষিত চাকসু নির্বাচন। সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরও থাকছে। আবারও এক রেটের ভ্যাট ফিরছে সরকার। ওয়াশিংটনে অর্থ উপদেষ্টা বিনিয়োগ আকর্ষণে সহজ কর হচ্ছে কর কাঠামো। নির্বাচনের আগেই শেষ হবে এনবিআর আলাদা করার প্রক্রিয়া। অন্য প্রসঙ্গ, স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় নিজ বাসভবন ফিরোজা থেকে এভার কেয়ারে আসেন বেগম জিয়া। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকদের পরামর্শে তাকে ভর্তি করা হয়। আজ বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করার কথা রয়েছে, তবে তিনি কবে বাড়ি ফিরবেন সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া।
উনি একটা ক্রনিক ডিজিজের মধ্যে এবং ওনার তো অনেকগুলো সমস্যা। এখন উনি জেলখানায় ছিলেন এবং চিকিৎসাটা রেস্ট্রিক্টেড ছিল দেশে বা বাইরে। এই মুহূর্তে ওনার অবস্থা স্থিতিশীল আছে। আগামীকালকে আরও কিছু পরীক্ষার প্রয়োজন আছে। পরীক্ষা করার পর তার পরবর্তীতে ওনাকে হয়তো আবার কবে ছুটি না কবে নাগাদ ছুটি হবে সে ব্যাপারে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিবে। সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে জুলাই সনদের আইনি ভিত্তি দেয়া গেলে তা হবে দেশের জন্য টার্নিং পয়েন্ট। সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সব দল সনদে সই করলে গণভোটের প্রয়োজন হতো না। দেশের স্বার্থে বিএনপি গণভোটে রাজি হলেও দলটির মহাসচিব মনে করেন আগে গণভোট হলে জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত হবে। মিজানুর রহমানের ক্যামেরায় বিস্তারিত আহমেদ সালেহিনের রিপোর্টে। জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে সূচনা হয় নতুন অধ্যায়ের। দেশের সংকট নিরসনে সব রাজনৈতিক দল বসে একসঙ্গে আলোচনা হয় সংস্কারের প্রশ্নে। সেই সংস্কার প্রস্তাবে ঐক্যমত্যের ভিত্তিতে শুক্রবার স্বাক্ষর হতে যাচ্ছে কাঙ্ক্ষিত জুলাই সনদ। দীর্ঘ 7 মাস ধরে চলা বৈঠক, 33টি দলের মতামত আর 84টি প্রস্তাবনা নিয়ে গঠিত হচ্ছে এই রাজনৈতিক দলিল। দেশের বড় রাজনৈতিক দল বিএনপি এ বিষয়ে কি ভাবছে? সময় সংবাদের এমন প্রশ্নের উত্তরে বিএনপি মহাসচিব বলেন, সংস্কারের বিষয়ে বরাবরই ইতিবাচক তার দল। জানান, রাষ্ট্র মেরামতের 31 দফার মধ্য দিয়েই বিএনপি সংস্কার ইস্যু আগেই সামনে এনেছে। সংস্কারের ব্যাপারটা সবসময় পজিটিভ ছিলাম। দীক্ষক বিশিষ্ট পার্লামেন্ট, তারপরে আপনার সংসদীয় কমিটির ব্যাপারগুলো, এরপরে আপনার অন্যান্য যে প্রধানমন্ত্রী এবং আপনার রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে আপনার সামঞ্জস্য রক্ষা করা এবং প্রধানমন্ত্রীকে 2 টার্মের বেশি করতে না দেওয়া, এই প্রস্তাবগুলো কিন্তু আপনার আমাদের ছিল। 2-3টি রাজনৈতিক দল পিআর ইস্যু সামনে এনে আন্দোলন করছে, যা দেশে অস্থিরতা তৈরির সুযোগ করে দেবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পিআর এর ব্যাপারটা এটা কিন্তু আপনার সংস্কার প্রস্তাবও ছিল না, আপনার কমিশনের প্রস্তাবের মধ্যে ছিল না, এবং এটা সম্পূর্ণভাবে 2টি রাজনৈতিক দল তারা এই জিনিসগুলোকে আপনার সবচেয়ে বেশি করে পার্সু করছে এবং তারা এটা নিয়ে বিভিন্ন রকম আন্দোলন করছে, যেটা আমি মনে করি যে এই মুহূর্তে এটা সুযোগ সৃষ্টি করে দিচ্ছে আপনার আবার একটা দেশে একটা আপনার একটা অস্থিরতা সৃষ্টি করবার জন্য। সংস্কার যেটুকু হয়েছে সেটা করে একমত হয়েছি আমরা, সেটা একসাথে স্বাক্ষর করে তারপরে আমরা নির্বাচন করি। নির্বাচন করার পরে পার্লামেন্ট যেটা হবে সেখানে ন্যাচারালি যারা সংখ্যাগরিষ্ঠ হবে তারা তাদেরটাকে নিয়ে আসবে, আমরা সেখানে যারা অন্যরা থাকবেন তারা তাদের নিয়ে সেটা আলোচনার মধ্যে। আর পিআর তো আমরা আলোচনার মাধ্যমে তখন পার্লামেন্টে সেটা দেখতে পারি যে কীভাবে আলোচনা হচ্ছে না হচ্ছে। গণভোট প্রসঙ্গে বিএনপির অবস্থান কি? এমন প্রশ্নের জবাবে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, গণভোটে রাজি না থাকলেও দেশের স্বার্থে এখন আপত্তি নেই বিএনপির। তবে তিনি মনে করেন নির্বাচন যেন বাধাগ্রস্ত না হয় সেজন্য তার নির্বাচনের দিনই হতে হবে। গণভোটে আগে রাজি ছিলাম না, এখন তো আমরা গণভোটেও রাজি হয়েছি যে ইলেকশনের দিন গণভোটটা হোক, যেগুলোতে আমরা একমত হচ্ছি সেগুলোর বিষয়ে, অর্থাৎ এটাকে আপনার একটা আইনি ভিত্তি দেওয়ার জন্য। ডেফিনেটলি ইটস এ টার্নিং পয়েন্ট। যদি এটা আপনারা করতে পারি তাহলে গণতন্ত্রকে প্রতিষ্ঠার ক্ষেত্রে এটা আমাদের অনেক ভালো কাজ হবে। সনদ যখন দলগুলো সই করবে, স্বাক্ষর করবে, ওটাই তো আপনার একটা দ্যাট ইজ দ্য ডকুমেন্ট। ওটাই তো আপনি গণভোটে যাবেন যে এই ডকুমেন্টটাতে জনগণের মতামতটা কী। তো সমস্ত রাজনৈতিক দলগুলো তো মতামত দিয়ে দিচ্ছে, সুতরাং আমি মনে করি যে দিস ইজ এনাফ। ঠিক আছে, আমরা তাও রাজি হয়েছি এই জন্যে যে যখন বলা হচ্ছে ঠিক আছে উই ক্যান গো অন দ্য সেম ডে, কারণ এটা আগে হলে মূল যে নির্বাচন বিষয়টা আছে সেটা কিন্তু আপনার বাধাগ্রস্ত হয়ে যাবে। সংস্কার কমিশনের দেয়া প্রস্তাবে বিএনপির নোট অফ ডিসেন্ট সনদ স্বাক্ষরে কোনো সমস্যা করবে না বলেও জানান দলটির মহাসচিব। সেগুলো নিয়ে আমার কোনো সমস্যা আর কথা না। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঠাকুরগাঁও। আমরা ওইভাবেই চালাই। শুক্রবার স্বাক্ষর হতে যাচ্ছে ঐতিহাসিক জুলাই সনদ। তবে আগামী নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি সহ বেশ কয়েকটি দাবির সুরাহা না হওয়ায় সনদে স্বাক্ষর করার ব্যাপারে অনিশ্চিত অবস্থানে রয়েছেন জামায়াত ও ইসলামী আন্দোলন। দাবি আদায়ে চলমান আন্দোলন আরও জোরালো করার হুঁশিয়ারি দিয়েছেন দল দুটির শীর্ষ নেতারা। শফিক মুর্শির প্রতিবেদন। জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি সহ কয়েকটি অভিন্ন দাবিতে রাজপথে সরব বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। গত সেপ্টেম্বর থেকে সমাবেশ, মিছিল সহ 2 দফায় দেশব্যাপী নানা কর্মসূচি পালন করেছে তারা।
এরই মাঝে জুলাই সনদ চূড়ান্ত করে তা রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের জন্য প্রস্তুত করেছে ঐকমত্য কমিশন। সেখানে উচ্চকক্ষে পিআর পদ্ধতি নিশ্চিতের কথা থাকলেও নিম্নকক্ষের নির্বাচন প্রক্রিয়া নিয়ে নেই কোনো আলোচনা। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর শীর্ষ নেতারা বলছেন, নির্বাচনের আগ পর্যন্ত পিআর দাবিতে অনড় থাকবেন তারা। জুলাই সনদের নিম্নকক্ষে পিআরের কথা উল্লেখ না থাকায় ক্ষুব্ধ জামায়াতও। বেশ কয়েকটা দল আমরা একমত, আমরা সর্বোচ্চ চেষ্টা করব, শেষ পর্যন্ত চেষ্টা করব নিম্নকক্ষ সহ যেন পিআর সিস্টেম নির্বাচন হয়। আমরা এখন এই 5 দফা দাবিতে যে আন্দোলন করছি, এই আন্দোলনের ওই কথাটা এখনো আছে যে পিআর পদ্ধতিকে জুলাই সনদের অন্তর্ভুক্ত করে এটাকে গণভোটে নিতে হবে। একটা পপুলার পদ্ধতিকে আপনি জনগণের মতামত নেওয়ার সুযোগ থাকার পরও আপনি না নিয়ে আপনি তুচ্ছ করে এড়িয়ে যাবেন, এটা তো গণ আকাঙ্ক্ষা হতে পারে না। জুলাই জাতীয় সনদের এই পিআর এর প্রস্তাবটাকে অন্তর্ভুক্ত করতে হবে। উভয় কক্ষে পিআর না থাকলে জুলাই সনদ স্বাক্ষরে জামায়াত আগ্রহী নয় বলে জানালেন দলটির সেক্রেটারি জেনারেল। ইসলামী আন্দোলনের মহাসচিব এক্ষেত্রে সব দলের মধ্যে সমঝোতায় প্রত্যাশী। পিআর এর ব্যাপারটা কিন্তু এখনো ডিসপুটেড, এইসব বিষয়গুলো একটু সেটেল হতে হবে। মেজর ইস্যুতে মোটামুটি আমরা একমত, কিন্তু এখন যেখানে এসে থামছি সে বিষয়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আলোচনা ছাড়া তো আমরা ওখানে সই করতে যাব না। রাজনৈতিক দলগুলোর সমঝোতায় যদি আসে বিষয়টা সহজ হয়, আমরা কোনো জটিলতা চাই না। উভয় কক্ষে পিআর পদ্ধতির দাবি শেষ পর্যন্ত জুলাই সনদ স্বাক্ষরে কতটুকু প্রভাব ফেলে তা জানতে অপেক্ষা করতে হবে শুক্রবার সনদ স্বাক্ষর অনুষ্ঠান পর্যন্ত। একটা ইউনিফর্ম জায়গায় হয়তো দলগুলো এসে যেতে পারে, তাহলে ক্রাইসিস থামবে, তা না হলে তো একটু জটিলতা হয়ে যাবে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর উচ্ছ্বাসে পেতেছে শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রেদওয়ান হিমেল। এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর কিন্তু একেবারে সারা বাংলাদেশের মতো রংপুরের যারা কলেজের শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু একেবারে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছেন। আমি একটু বলি, রংপুরের দিনাজপুর যে শিক্ষা বোর্ড রয়েছে সেখানে কিন্তু পাশের হার 57.49% এবং আরেকটি বিষয় বলে রাখি, এখানে জিপিএ 5 পেয়েছে কিন্তু 6,260 জন শিক্ষার্থী। সবকিছু মিলে যদি এই মুহূর্তে আমি আছি রংপুরের মিলেনিয়াম স্টার স্কুল অ্যান্ড কলেজে, সেখানে শিক্ষার্থীরা কিন্তু ঠিক 10টা বাজার পরে তাদের যেই কাঙ্ক্ষিত রেজাল্ট সেটা পাওয়ার আগ মুহূর্তে আমরা দেখেছি এখানে একেবারে ঢাক ঢোল নিয়ে কিন্তু একেবারে রেডি হয়েছিলেন। যখনই তারা রেজাল্টটি হাতে পান, ফল প্রকাশ পান, তখনই কিন্তু একেবারে তাদের যে গার্জিয়ান রয়েছেন, তাদের অভিভাবক রয়েছেন এবং তাদের শিক্ষক রয়েছেন, সবাইকে মিলে কিন্তু একেবারে আনন্দ উচ্ছ্বাসে একেবারে মেতে ওঠেন। এখানে এই কলেজটিতে কিন্তু প্রায় 150 জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন, এর মধ্যে কিন্তু 149 জন শিক্ষার্থী কিন্তু পাশ করেছেন, একজনের কিন্তু রেজাল্ট খারাপ হয়েছে। এই কর্তৃপক্ষ কিন্তু আমাদেরকে এমনটি জানিয়েছেন। সবকিছু মিলে যদি বলি, এই স্কুলটিতে কিন্তু অনেক শিক্ষার্থী এবার জিপিএ 5 পেয়েছেন এবং পাশের হার যেটি আমাদের স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে 99 কিন্তু প্রায় 50% কিন্তু পাশের হার। সবকিছু মিলে বলি চলতি বছরের কিন্তু দিনাজপুরের যে শিক্ষা বোর্ড অধীনে রংপুর বিভাগ কিন্তু 8 জেলার 1,03,832 জন শিক্ষার্থী কিন্তু এবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। দিনাজপুর যে শিক্ষা বোর্ডের যেমনটি আমাদেরকে জানিয়েছেন, চলতি এইচএসসি পরীক্ষা কিন্তু দিনাজপুর যে শিক্ষা বোর্ডের অধীনে 213টি পরীক্ষা কেন্দ্রে 661 কলেজে 1,03,832 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে ছেলে পরীক্ষার্থী ছিল 49,360 জন এবং মেয়ে পরীক্ষার্থী ছিল 54,470 জন এবং বিজ্ঞান বিভাগে যেটা সংখ্যা হচ্ছে 25,405 এবং মানবিক বিভাগে 71,130 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। সব মিলে এই পরীক্ষার রেজাল্ট পাওয়ার সঙ্গে সঙ্গে এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা একেবারে উচ্ছ্বাসে কিন্তু মেতে উঠেছেন, কারণ তাদের দি স্টার্স মিলেনিয়াম স্কুল অ্যান্ড কলেজ, এই কলেজটিতে প্রায় কিন্তু 149 জন শিক্ষার্থী, 150 জনের মধ্যে 149 জন শিক্ষার্থী কিন্তু পাশ করেছেন। সবকিছু মিলে তারা বলছেন যে আজকে এই এইচএসসির ফল প্রকাশের পর তাদের যারা শিক্ষার্থীরা রয়েছেন এই পরীক্ষার ফল প্রকাশের পর আনন্দ উচ্ছ্বাসের কমতি থাকবে না, দিনব্যাপী কিন্তু তারা এই উচ্ছ্বাস কিন্তু করবেন বলে আমাদেরকে এমনটি জানিয়েছেন। তো এই ছিল রংপুরের দা মিলেনিয়াম স্টার স্কুল থেকে আমার এইচএসসির ফল প্রকাশের সর্বশেষ তথ্য। যুক্ত ছিলাম রংপুর থেকে। সময় সংবাদে আরও থাকছে। হামাস নিরস্ত্র না হলে গাজায় ফের শুরু হবে ইসরায়েলি অভিযান। হুঁশিয়ারি ট্রাম্পের, বন্দীদের মরদেহ ফেরত দিয়েছে দুপক্ষ, চুক্তি ভঙ্গ করে চলছে দখলদার বাহিনীর হামলা।
ভারতের ত্রিপুরার কারেঙ্গিছড়া এলাকায় স্থানীয়দের হামলায় 3 বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করে 55 ব্যাটালিয়ন বিজিবি। তারা জানিয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সীমান্তবর্তী বিদ্যাবিল এলাকার 3 বাংলাদেশি সীমান্ত পেরিয়ে ত্রিপুরার কারেঙ্গিছড়ায় প্রবেশ করেন। স্থানটি 70 ব্যাটালিয়ন বিএসএফ এর আওতাধীন সীমান্তের শূন্যরেখা থেকে ভারতের 4 থেকে 5 কিলোমিটার অভ্যন্তরে। প্রাথমিক তথ্যে জানা যায় নিহত 3 জনের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাটের সোনাচং বাজার এলাকায়। তাদের পরিচয় নিশ্চিত করতে বিজিবি ও সংশ্লিষ্ট প্রশাসন তদন্ত চালাচ্ছে। নিহতদের মরদেহ ত্রিপুরার সাম্পাহার থানায় রয়েছে। আগামী বাজেটে আবারও এক রেটে ভ্যাট কার্যকরের পরিকল্পনা করেছেন অর্থ উপদেষ্টা। জানান বিদেশি বিনিয়োগ আকর্ষণে সহজ করা হচ্ছে কর কাঠামো। তবে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন ব্যবসায়ীদের কারণেই ভ্যাটের এক রেট বাস্তবায়ন কঠিন। তিনি জানান নির্বাচনের আগেই শেষ হবে এনবিআর আলাদা করার প্রক্রিয়া। যুক্তরাষ্ট্র ওয়াশিংটন থেকে ডিসি থেকে বিস্তারিত জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ। বাংলাদেশের 90-এর দশকে ভ্যাট চালুর যে পদক্ষেপ নেওয়া হয়েছিল তা বর্তমানে দেশের রাজস্ব আয়ের অন্যতম বড় উৎস। বলা হয় এই ব্যবস্থা চালু দেশের অর্থনীতির জন্য ছিল যুগান্তকারী পদক্ষেপ। তবে ভ্যাট আদায়ে ব্যবসায়ী বা ভোক্তার স্বার্থ ঠিক রেখে চূড়ান্ত কোনো মাপকাঠি বাস্তবে রূপ দিতে পারেনি সরকার। ব্যবসায়ীদের ভিন্ন মত পার্থক্যে সবার জন্য নির্দিষ্ট একটি হারে ভ্যাট আদায় কার্যকর করতে পারেনি রাজস্ব বোর্ড, যার কারণে পূরণ হয় না জাতীয় বাজেটের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার বিশাল একটি অংশ। বাংলাদেশের অভ্যন্তরীণ উন্নয়নে রাজস্ব আয়ে পিছিয়ে পড়ার পর্যবেক্ষণ দিয়েছে দাতা সংস্থা IMFও। এমন প্রেক্ষাপটে 2025-26 অর্থবছর থেকে 2019 সালের ভ্যাট আইন কার্যকরে আবারও এক রেটে ভ্যাট আদায়ের পরিকল্পনা বাস্তবায়নের দিকে সরকার। বুধবার ওয়াশিংটনে এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন অর্থ উপদেষ্টা। আমরা চেষ্টা করব এখন থেকে যেটা যে ভ্যাট এটা একটু ইউনিফর্ম করতে চেষ্টা করব যতটুকু সম্ভব। সিঙ্গেল ভ্যাট ওটা বলছে। তবে একক হারে ভ্যাট আদায় চ্যালেঞ্জিং জানিয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ অফিসে এনবিআর চেয়ারম্যান বলেন কেবল এক রেট বাস্তবায়ন করা গেলে ভ্যাট হার কমানোর কথা ভাবতে পারে এনবিআর। সার্ভিস সেক্টরে যেখানে সিঙ্গেল রেট যদি হয় তাহলে তাদের উপরে ভ্যাটের চাপটা অনেক বেশি হয়ে যায়, কারণ তাদের ভ্যালু এডিশনের পরিমাণ অনেক বেশি এবং তারা ইনপুট ক্রেডিট নিতে পারে না। তো সে কারণে কিছু কিছু হয়তো ব্যতিক্রম আমাদের পলিসি লেভেলে আমাদের কন্টিনিউ করতে হতে পারে, কিন্তু ব্রডলি আমরা একটা সিঙ্গেল রেটে দিয়ে চলে যাব। চেয়ারম্যান আরো জানান নির্বাচনের আগেই বাস্তবায়ন হবে এনবিআর আলাদা করার প্রক্রিয়া। 2টা নতুন অর্গানোগ্রাম এবং এই কাজটা হিউজ, আমাদের কর্মকর্তারা এটা করছেন এবং এই কাজেও আমাদেরকে IMF টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দিবেন বলেছেন। আমরা যত দ্রুত সম্ভব ডেফিনেটলি নতুন গভর্নমেন্ট আসার আগেই, ইলেকশনের আগে আমরা এটা শেষ করবো ইনশাআল্লাহ। দেশে বর্তমানে পণ্য সেবা ভেদে ভ্যাট আদায় হয় বিভিন্ন হারে, আর চলতি অর্থ বছরের ভ্যাট থেকে সরকারের আয়ের লক্ষ্য 1,84,630 কোটি টাকা। প্রতি অর্থ বছরের আগে এক স্তরে ভ্যাট ব্যবস্থা চালুর উদ্যোগ নেয় সরকার। তবে ব্যবসায়ীদের চাপ কিংবা সরকারের বাস্তব ভিত্তিক প্রস্তুতি না থাকায় তা আলোর মুখ দেখে না। আর এবার আসন্ন জাতীয় সম্ভাব্য নির্বাচনে রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে অন্তর্বর্তী সরকার এসব উদ্যোগ কতটা ধারাবাহিক রাখবে তা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির শর্ত মেনে হামাস নিরস্ত্র না হলে ইসরায়েল ফের গাজায় অভিযান শুরু করতে পারে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন সংগঠনটি চুক্তির শর্ত না মানলে নেতানিয়াহু বাহিনী উপত্যকায় ফের অভিযান শুরু করবে। এর আগে গণমাধ্যমে দেয়া সাংবাদিকদের ট্রাম্প জানান তার নির্দেশ দেয়া মাত্রই গাজায় নামবে ইসরায়েলি সেনারা। এদিকে যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী বুধবার আরও বন্দির মরদেহ ফেরত দিয়েছে হামাস ইসরায়েল। যেসব জিম্মির মরদেহ খুঁজে পাওয়া সম্ভব ছিল সবগুলোই ফেরত দেওয়ার দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন। বিনিময়ে 45 ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েল। ঢাকা বিমানবন্দরে সমর্থকদের রোষানলের মুখে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হয়ে ফেরত আসা ক্রিকেটাররা। এদিন ক্রিকেটারদের গাড়ি লক্ষ্য করে ভুয়া ভুয়া স্লোগান দেন উপস্থিত কয়েকশো দর্শক। এর আগেও বহুবার সিরিজ হেরে দেশে এসেছেন ক্রিকেটাররা, কিন্তু এবারের মতো পরিস্থিতি তৈরি হয়নি কখনোই। ক্রিকেটারদের নিরাপত্তায় বিমানবন্দরে কর্মীরা ব্যস্ত থাকলেও সমর্থকদের দামাতে পারেনি তারাও। অ্যাওয়ে সিরিজ বা বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশ ক্রিকেটের সাফল্যের গল্পটা হাতে গোনা। তাই ক্রিকেট টিমের দেশ থেকে যাওয়া কিংবা আসায় কখনোই আলাদা কোনো মাহাত্ম্য থাকে না সমর্থকদের কাছে।
বাংলাদেশ ক্রিকেট টিম দেশ ছেড়েছিল এশিয়া কাপ খেলতে। এশিয়া কাপ শেষেও দেশে ফেরেননি তাসকিন মোস্তাফিজরা। আফগানিস্তানের বিপক্ষে টি-20 এবং ওয়ানডে সিরিজের জন্য থেকে যান তারা। এরপর সংক্ষিপ্ত ফরম্যাটে প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করে আনন্দে ভাসলেও বিপত্তির শুরু হয় ওয়ানডেতে। ফলাফল ক্ষুব্ধ সমর্থকরা। তবে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ এভাবে হবে তা হয়তো স্বপ্নেও ভাবেননি ক্রিকেটার কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় সমর্থকদের রোষানলের মুখে পড়েন ক্রিকেটাররা। শুধু তাই নয়, ক্রিকেটারদের নিয়ে নানা কটূক্তিও করেন তারা। সবচেয়ে বেশি ঝড় বয়ে গেছে তাওহিদ হৃদয় এবং নাইম শেখের উপর দিয়ে। পরিবারের সদস্যরা গাড়িতে বসে থাকবার পরও সমর্থকদের হাত থেকে রেহাই মেলেনি তাসকিনের। ক্রিকেটারদের মান বাঁচাতে পুরোটা সময় চেষ্টা করে গেছেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা, কিন্তু কোনোভাবেই সমর্থকদের দুয়ো থেকে রক্ষা করতে পারেননি তারা। এতদিন ভারত পাকিস্তান সমর্থকদের এরকম বহু গল্প শুনেছে বাংলাদেশের ক্রিকেটাররা, এবার নিজেরাই হলেন সেই দুর্ভাগ্যের সাক্ষী। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ। পাশের হার 58.83%। এবারও ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। কমেছে জিপিএ 5। উৎসবমুখর পরিবেশে রাকসুর ভোট গ্রহণ শুরু। কেন্দ্রে কেন্দ্রে ভোটারের লাইন, নিরাপত্তায় র্যাব, পুলিশ, বিজিবি। চাকসুতে ইব্রাহিম ভিপি, হাবিব জিএস নির্বাচিত। এবং সব দলের মতামতে জুলাই সনদের আইনি ভিত্তিতে জোর বিএনপির। আগে গণভোটে নির্বাচন পেছানোর শঙ্কা, পিয়ার দাবির সুরাহা না হওয়ায় সনদ সইয়ে অনিশ্চিত জামায়াত ইসলামী আন্দোলন। এই ছিল সময় সংবাদে। এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন যশোয়া। ধন্যবাদ মেজবা। এ সময়ের বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।